আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি কামরুন্নাহার রফি। শিল্প কারখানা খোলার ঘোষণা দেয়ায় অতিমারি করোনা পাত্তা না দিয়ে ঢাকায় ছুটছে শিল্প কারখানার শ্রমিকরা। এতে সড়ক, মহাসড়ক ও ফেরিঘাটে নেমেছে যাত্রীদের ঢল। তবে যানবাহন কম থাকায় স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া গুনতে হয় কর্মজীবী মানুষদের। একই সঙ্গে স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে চলাফেরা করায় বেড়েছে করোনা সংক্রমণের ঝুঁকি। রায়হান শোভনের রিপোর্ট। জাদুর শহর ঢাকায় না এলে থাকবে না চাকরি, হবে না আহারের সংস্থান। ক্ষুধার তাড়নায় তাই প্রাণঘাতী করোনাও যেন তাদের কাছে তুচ্ছ ব্যাপার মাত্র। শিল্প কারখানা খোলা, তাই হন্যে হয়ে ছুটছে মানুষ। চরম ভোগান্তিকে সঙ্গী করে ভেঙে ভেঙে আসতে হচ্ছে কর্মস্থলে। এতে করে নৌ ও সড়ক পথে বেড়েছে যাত্রীদের চাপ। হাটিকম্বুল মহাসড়কের পর থেকেই জ্যাম, এই জ্যাম ঠেলেই আমরা আসছি। পথে পথে এত ভোগান্তি পেরিয়ে ঢাকায় প্রবেশ করেও মেলেনি সামান্যতম স্বস্তি। রোববার বেলা 12টা পর্যন্ত গণপরিবহন খোলা রাখার নির্দেশনায় সড়কে ছিল যানবাহন, তবে তা ছিল প্রয়োজনের তুলনায় খুব কম। এইভাবে আর সিদ্ধান্ত আরো 2-3 দিন আগে দিত বা পরে দিত, 3 তারিখ খোলা দিত, মানে সুস্থভাবে আইতো। এইভাবে কোনো আইন এইটা আইলে বাবা থেকে পড়েই তো আওয়া লাগে, নালে আমরা জীবন বাঁচবো কেমনে? আমাকে তো জীবন বাঁচানো লাগবে। দেশে আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেওয়া হয় 14 দিনের লকডাউন। জরুরি সেবার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ছাড়া বন্ধ রাখা হয় সবকিছু। এর মধ্যে শিল্প কারখানা খুলে দেওয়ায় লকডাউনের উদ্দেশ্য কতটুকু বাস্তবায়িত হলো তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই। রায়হান শোভন, আরটিভি, ঢাকা। মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট থেকে সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল আর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। শিমুল, ঘাটে এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আর ভুক্তভোগীরা কি বলছে? সাদিয়া, সন্ধ্যা ঘনিয়ে এলেও কিন্তু শিমুলিয়া ঘাটে যাত্রী চাপ এখনো পর্যন্ত কমেনি। অর্থাৎ ঢাকাগামী দক্ষিণবঙ্গ থেকে আসা যাত্রী চাপ কিন্তু এখনো রয়েছে, যদিও কিন্তু ফেরিতে চাপ একটু কমলো, লঞ্চ কিন্তু এখনো ভরে আসছে। অর্থাৎ যেভাবে একটি লঞ্চে যদিও বলা হয়েছে যে আপনার 1.5 গুণ ভাড়া নিবে, কিন্তু যাত্রী সংখ্যা আপনার অর্ধেক নিবে, সেই জায়গায় কিন্তু 35 টাকা ভাড়ার জায়গায় তারা কিন্তু 55 টাকা নিচ্ছে। যেমন ভাড়া 1.5 গুণ নিচ্ছে, তাতে কিন্তু আপনার সেই লঞ্চ কিন্তু একেবারে কানায় কানায় ভরে আসছে। ফলে কিন্তু স্বাস্থ্যবিধি কিন্তু একেবারেই থাকছে না, করোনা সংক্রমণ ঝুঁকি কিন্তু থেকেই যাচ্ছে। পাশাপাশি কিন্তু এই শিমুলিয়া ঘাটে আসা পর্যন্ত দক্ষিণবঙ্গের মানুষের বিভিন্ন জায়গায় কিন্তু আপনার পরিবহন সংখ্যা কম থাকার কারণে তারা ভেঙে ভেঙে আসে এবং বাড়তি ভাড়া দিয়ে আসছে। এবং শিমুলিয়া ঘাট থেকে যখন আপনার আসার পরে কিন্তু এই যানবাহনের একই দৃশ্য, সেখানে কিন্তু আপনার দ্বিগুণ ভাড়া দিয়ে যাচ্ছে। অর্থাৎ যে যাত্রীদের যে অর্থনৈতিক ভোগান্তি কিন্তু একটি চরম মাত্রায় দেখা দিয়েছে। এবং আমরা বলে রাখি যে যেহেতু শিল্প কারখানা খুলে গেছে এবং এই শিল্প কারখানা কর্মস্থলে যোগদান দিতে কিন্তু যাত্রীরা কিন্তু মূলত আসছেন এখানে, এবং আসার পর কিন্তু এক ধরনের অর্থনৈতিক ভোগান্তি যেমন রয়েছে, পাশাপাশি কিন্তু যানবাহনের ভোগান্তি রয়েছে। তাই আমরা বলতে চাচ্ছি শিমুলিয়া ঘাট থেকে কিন্তু আপনার সংক্রমণে অর্থাৎ করোনা সংক্রমণের ঝুঁকি কিন্তু থেকেই যাচ্ছে। তো এই ছিল শিমুলিয়া কাছ থেকে আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ। আমরা মহাসড়কের খবর জানতে চলে যাব। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে রয়েছেন, টঙ্গীতে রয়েছে আমাদের সহকর্মী তরিকুল ইসলাম তারেকের কাছে। সেদিক থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু গাজীপুরে এসে তাদের কর্মসংস্থান করে নেয়। সেদিক থেকে বলা চলে গাজীপুর কিন্তু একটি জনবহুল এলাকা, এবং ঈদের পরপর যে সর্বোচ্চ দীর্ঘ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এতে করে কিন্তু মানুষ লম্বা একটি ছুটির আশায় কিন্তু তারা গ্রামের বাড়ি গিয়েছে। এবং এর মাঝামাঝি সময় যে সরকারের নতুন করে আবার সিদ্ধান্ত এসেছে যে শিল্প প্রতিষ্ঠান এবং রপ্তানি মার্কেটে তুলে দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এতে করে কিন্তু জনমনে একটি শঙ্কার সৃষ্টি হয়েছে। এবং তারা কিন্তু গত পরশুদিন এই সিদ্ধান্ত নেওয়ার পর কিন্তু গতকাল পর্যন্ত আমরা মানুষকে দেখেছি গাদাগাদি করে রীতিমতো গাজীপুরে প্রবেশ করেছে। এবং গণপরিবহন না থাকায় কিন্তু তারা কিন্তু পায়ে হেঁটে এবং ব্যাটারি চালিত অটো রিক্সায় করে বিভিন্ন পথে কিন্তু তারা 2 গুণ 3 গুণ ভাড়া দিয়ে কিন্তু গাজীপুরে প্রবেশ করেছে। এতে করে তারা কিন্তু একটি অর্থনৈতিক চাপের মধ্যে পড়েছে এবং তারা কিন্তু অনেকটাই ভোগান্তি পোহাতে হয়েছে। এবং আমি যদি গাজীপুরের করোনা সম্পর্কে একটু বলি, যে গাজীপুরে কিন্তু গত 24 ঘন্টা কিন্তু 587 জনের নমুনা
পরীক্ষা করা হয়েছে এবং এর মধ্যে কিন্তু 405 জনের শরীরে কিন্তু করোনা শনাক্ত হয়েছে। এটি কিন্তু এই অতীতের তুলনায় কিন্তু এটি কিন্তু সর্বোচ্চ সংখ্যা এবং গাজীপুরের সদরে কিন্তু 190 জন এবং গাজীপুর শ্রীপুর উপজেলায় কিন্তু 110 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে কিন্তু গাজীপুরে কিন্তু করোনা অবস্থার কিন্তু অবনতি হয়েছে বলা চলে। এবং গাজীপুর সিভিল সার্জন কার্যালয় থেকে যে বিষয়টি আমাদের নিশ্চিত করেছে যে গত 24 ঘন্টায় কিন্তু আরো নতুন করে 2 জনের মৃত্যু হয়, কিন্তু গাজীপুরে কিন্তু করোনার মৃত্যুর সংখ্যা দাঁড়ালো কিন্তু 340 জন। এই ছিল আমার কাছে গাজীপুরের টঙ্গী থেকে সর্বশেষ তথ্য। সাদিয়া। শিমুল ও তারেক, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ শিমুলিয়া ঘাট থেকে শেখ মোহাম্মদ শিমুল ও টঙ্গী থেকে জানাচ্ছিলেন তরিকুল ইসলাম তারেক। কাজে ফিরতেই হবে, না হলে চাকরি থাকবে না। পোশাক কারখানার কর্তা ব্যক্তিদের কাছ থেকে মুঠোফোনে এমন বার্তা পেয়ে লকডাউনকে উপেক্ষা করে ঢাকায় ফিরছেন লাখ লাখ শ্রমিক। তবে গণপরিবহন বন্ধ রেখে শ্রমিকদের কাজে ফেরানোকে আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করছেন বিশ্লেষকরা। সেলিম মালিকের রিপোর্ট। করোনা সংক্রমণ ও মৃত্যু রোধে সারা দেশে চলছে কঠোর লকডাউন। তবে এর মধ্যে রোববার থেকে পোশাক কারখানা খোলা রাখার সুযোগ দিচ্ছে সরকার। চাকরি টিকে রাখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাইলের পর মাইল পায়ে হেঁটে ভিড় জমিয়েছেন ঘাটগুলোতে। কারো মনে নেই করোনার ভীতি। যাওয়ার জন্য বলছে, চাপ দিছে যে অফিস খোলা না, চাকরি থাকবে না। মানে আমরা কি করবো, আমরা চাকরি চালাতে না, শুরু করে খামু। ঈদের আগেই বলে দিছে যে ডিউটিতে না এলে চাকরি থাকবে না, না গেলে অ্যাবসেন্ট করে দিবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন গণপরিবহন বন্ধ রেখে পোশাক কারখানা খোলা অবিবেচক সিদ্ধান্ত। সরকার ঘোষণা দিয়েছিলেন যে লকডাউনটা কঠোর হবে, কেউ ঘর থেকে বেরোতে পারবে না, বেরোলে জরিমানা হবে, জেল হতে পারে। তো সেই অবস্থানের সাথে এটা তো মিলছে না। হতে পারতো যে যখন খুলতেই হবে সেটা 4-5 দিন আগে মানে প্রস্তুতি নিয়ে, এটা তো কঠিন কোনো ব্যাপার না। তবে শিল্প মালিকদের দাবি কাউকে জোর করে কাজে ফেরানো হচ্ছে না। এখনো আপনাদেরকে আমরা নিশ্চিত করতেছি বা নিশ্চয়তা দিচ্ছি যে শ্রমিকদের চাকরিচ্যুত করার অবস্থান বর্তমানে আমাদের নেই। এই ধরনের কেউ যদি কোনো পদক্ষেপ নেয়, চাকরিচ্যুতির পদক্ষেপ নেয়, ডেফিনেটলি আমরা বিকিমি এবং বিজেমি এই ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এদিকে করোনা সংক্রমণ রোধে লকডাউনের বিপক্ষে গবেষণা সংস্থা PRI এর নির্বাহী পরিচালক। বাংলাদেশের ক্ষেত্রে এখন এটা অচল হয়ে গেছে। লকডাউন আমাদেরকে কাঙ্ক্ষিত ফল দিচ্ছে না। যেভাবে মানুষ শহর থেকে বের হচ্ছে, যেভাবে মানুষ শহরে ঢুকছে, তাতে সংক্রমণ আরো অনেক বাড়ছে। কাজে এই লকডাউন দেওয়ার চাইতে আমি মনে করি আর ক্ষতি বেশি হচ্ছে, লাভ কিছুই হচ্ছে না। বিশ্লেষকরা বলছেন করোনা সংক্রমণ কমানোর পাশাপাশি শ্রমিকের জীবিকা ঠিকঠাক রাখতে সরকারকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। সেলিম মালিক, RTV, ঢাকা। অপরিকল্পিতভাবে লকডাউনে জনগণের ভোগান্তিতে চরমে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একদিকে গণপরিবহন ও অন্যদিকে কলকারখানায় কাজে যোগ দেওয়ার নির্দেশে শ্রমিকরা হতবিহ্বল হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সরকার উদ্দেশ্যমূলকভাবে সংক্রমণের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা গোপন করে জনগণকে অসত্য তথ্য দিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। ফাঁকা বুলি না আউড়িয়ে অবিলম্বে টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের সুনির্দিষ্ট রোডম্যাপ জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি। টিকা প্রদানের জন্য প্রয়োজনীয় সংখ্যক টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের সুনির্দিষ্ট রোডম্যাপ সরকার এখন পর্যন্ত জনগণের সামনে দিতে পারেনি। একদিকে গণপরিবহন বন্ধ, অন্যদিকে কারখানায় কাজে যোগ দেওয়ার নির্দেশে তারা হতবিহ্বল হয়ে উঠেছে এবং চরম ভোগান্তির শিকার হচ্ছে। সারা দেশে আবারও বেড়েছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গেল একদিনে করোনা ভাইরাসে 231 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 20,916 জনের। নতুন শনাক্ত হয়েছে 14,844 জন। এতে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12,64,328 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে 24 ঘন্টায় সুস্থ হয়েছে 15,054 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 10,93,266 জন। গার্মেন্টস শ্রমিকরা কর্মস্থলে ফেরায় করোনা সংক্রমণ পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এদিকে রাজধানীর হাসপাতালগুলোতে সাধারণ শয্যা ও ICU সংকটে রোগী ও স্বজনদের দুর্ভোগ বেড়েছে। অন্যদিকে সোমবার থেকে ঢাকা এবং 7 জুলাই থেকে সারা দেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে।
সারা দেশের মতো রাজধানীর হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা কমার কোনো লক্ষণই নেই। বিভিন্ন জেলা থেকে করোনা উপসর্গ নিয়ে একের পর এক রোগী আসছে হাসপাতালে। বেশিরভাগই আইসিইউ ও অক্সিজেনের জন্য পড়ছে হাহাকার। হাসপাতালে কেউ মারা গেলে পাওয়া যাবে সিট, সে অপেক্ষায় ভুক্তভোগীরা। এখানে ডক্টর আপনার ডিএনসিসিতে রেফার করছে, এখন ওইখানে নিয়ে যাওয়া হয়েছে। আমি এ পর্যন্ত 5 জায়গায় গিয়ে অবশেষে এখানে দীর্ঘ সময় অপেক্ষা করার পরে এখান থেকে যখন চলে যাচ্ছিলাম এর মধ্যে একটা রোগী মারা গেছে। সেই ডেড বডি সিটটা ফাঁকা হওয়ার পরে অনেক কাকুতি বিনীত করে একটা সিট এখানে পেয়েছি। এদিকে রোববার রাজধানীর মহাখালী বিসিপিএস মিলনায়তনে এমবিবিএস প্রথম বর্ষের ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গার্মেন্টস খোলার ঘোষণায় শ্রমিকরা ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে, যা ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে আসতে পারে। আমাদের দেশে তো করোনা এখনো ঊর্ধ্বমুখী। বিধিনিষেধ অবশ্যই থাকতে হবে, বিধিনিষেধের মধ্যেই বিধিনিষেধ মেনে কাজ করতে হবে। যদি আমরা স্বাস্থ্যবিধি না মানি তাহলে এটা কমবে না। করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়লেও হাসপাতালে শয্যা বাড়ানোর কোনো সুযোগ নেই বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। পূর্ব দক্ষিণ অঞ্চলে বাড়ছে, যেমন কুমিল্লা, চিটাগং, সিলেট বাড়ছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি সেবা দেওয়ার জন্য, যতটুকু বেড বাড়ানো সম্ভব আমরা বাড়িয়েছি। হাসপাতালের ভিতরে আর একটা বেড ঢুকারও জায়গা নাই। এদিকে ফের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হচ্ছে। প্রথম ডোজ টিকা যে কেন্দ্রে দেওয়া হয়েছে, দ্বিতীয়টিও একই কেন্দ্রে দেওয়া হবে। যারা এরই মধ্যে দ্বিতীয় ডোজের জন্য SMS পেয়েছে কিন্তু টিকা পায়নি, তারা আগের SMS দেখিয়ে দ্বিতীয় ডোজ নিতে পারবে। দেশে 15,21,947 জন অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ পেলেও দ্বিতীয় ডোজ এখনও পাননি। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। করোনা ও এর উপসর্গ নিয়ে গত 2 মাসে মেহেরপুরের জোড়াপুকুরিয়া ও গাড়াডোব গ্রামে 44 জনের মৃত্যু হয়েছে। অল্প সময়ে এত মানুষের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রাম দুটিতে। এরপরও করোনা পরীক্ষা ও ভ্যাকসিন নিতে নারাজ গ্রামবাসী। করোনা পজিটিভ কিংবা ভ্যাকসিন নিলে মৃত্যু নিশ্চিত, এমন ভ্রান্ত ধারণাই এত মৃত্যুর কারণ বলছে স্থানীয় সচেতন মহল। মেহেরপুর প্রতিনিধি মাজেদুল হক মানিকের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। এক সারিতে 23 জন আর অন্য সারিতে 21 জনের কবর। বাঁশের রেলিং দিয়ে ঘেরা কবরে চিরসমাহিত 2 গ্রামের বিভিন্ন বয়সী 44 জন মানুষ। একজনের মরদেহ দাফন করে বাড়ি ফেরার আগে খবর আসে আরেকজনের মৃত্যুর। করোনার কারণে গত 2 মাস ধরে এমনটাই ঘটছে মেহেরপুরের জোরপুকুরিয়া ও গাড়াডোব গ্রামে। মৃত্যু ছাড়াও গ্রাম দুটির প্রায় প্রতিটি বাড়িতেই বেশিরভাগ মানুষ জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টে আক্রান্ত। কিন্তু এরপরও হাসপাতালে চিকিৎসা নিতে, করোনা টেস্ট করাতে, এমনকি ভ্যাকসিন নিতেও আগ্রহী নন তারা। করোনা বিষয়ে গ্রাম দুটিতে ছড়িয়ে পড়া নানা গুজব এবং ভ্রান্ত ধারণা এই অনাগ্রহের মূল কারণ। গুজবটা এমনি মানুষের মুখে এমন একটা যে হাসপাতালে গেলে চিকিৎসা করতে গেলে দেখা যাচ্ছে মারা যাচ্ছে, এমন একটা ভয়, এই একটা আতঙ্ক মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে। সচরাচর মানুষে বলছি যে হসপিটালে গেলি ভ্যাকসিন দিয়েছি, বাড়ি এসে মরে যাচ্ছে। এই ভয়ের কারণে এইটি পরীক্ষা করতে যাচ্ছে না মানুষ। হাসপাতালগুলোতে করোনা পরীক্ষা ও চিকিৎসার সুব্যবস্থা থাকলেও অসুস্থ লোকগুলো ছুটছেন পল্লী চিকিৎসকদের কাছে। টেস্ট কেউ করাচ্ছে না গো, ওই ধৈর্য যাদের নিয়ে যাচ্ছে, যখন বাঁচছে না তখন নিয়ে যাচ্ছে, তাই টেস্ট করাচ্ছে। এই অবস্থায় লোকজনের ভ্রান্ত ধারণা দূর করার পাশাপাশি ভ্যাকসিনের প্রতি সবাইকে আগ্রহী করা সবচেয়ে বেশি জরুরি বলছে স্থানীয় সচেতন মহল। করোনা হচ্ছে যে ফ্যামিলিতে তারা যদি আইসোলেশনে থাকে বা তারা যদি তাদের নিজের নিরাপত্তা এবং আশেপাশের কথা চিন্তা করে যদি তারা বাসা বাড়িতেই আবদ্ধ অবস্থায় থাকে, তাহলে হয়তো এটি করোনাটা ছড়াতো না। যেহেতু এরকম একটা সমস্যা দেখা যাচ্ছে, মানুষজনকে উৎসাহিত করার জন্য আমরা পরবর্তীতে আরও ব্যবস্থা নিব, সেরকম আমরা চিন্তা ভাবনা করছি এবং সেই কার্যক্রম চলমান রয়েছে। জেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করছেন সংশ্লিষ্টরা। নুসরাত জাহান সিনথি, RTV। 5 আগস্টের পর সমস্ত দোকান খুলে দেয়া সহ 4 দফা দাবি জানিয়েছে দোকান মালিক সমিতি। সকালে সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, করোনা সংক্রমণ কমানোর লকডাউন একমাত্র সমাধান নয়, তাই স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর হওয়ার পাশাপাশি ভ্যাকসিনেশন মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। গেল 18 মাসে ব্যবসায়ীদের 27 লাখ কোটি টাকা ক্ষতি হয়েছে বলেও জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।
5ই আগস্টের পর লকডাউন বন্ধ করে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে না দিলে এই খাতের উপর নির্ভরশীল কোটি কোটি মানুষ অনাহারে মৃত্যুবরণ করতে পারে। বাংলাদেশকে অস্তিত্বহীন করতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, জিয়াউর রহমান ও খন্দকার মোশতাকের ইন্ধনেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। শোকের মাসের প্রথম দিনে কৃষক লীগের রক্তদান কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার আর দেশের মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞের ক্ষত নিয়ে বছর ঘুরে আসা মাসের নাম আগস্ট। 1975-এর 15 আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। আর এই হত্যাকাণ্ডের সাথে জড়িতরা মুক্তিযুদ্ধের চেতনায় অবিশ্বাসী উল্লেখ করে 15 আগস্টের ষড়যন্ত্র থেকে বেঁচে যাওয়া বঙ্গবন্ধুর বড় মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হত্যাকারীদের সাথে জড়িত ছিলেন জিয়াউর রহমানও। কর্নেল ফারুক আর রশিদ ইন্টারভিউতেই কিন্তু তারা বলেছিল যে জিয়াউর রহমান তার সাথে তাদের যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল এবং সফল হতে পারলে সে তাদের পাশে থাকবে এই কথাও দিয়েছিল এবং সব রকম সহযোগিতাও করেছিল। জিয়ার পথ ধরে আমরা দেখেছি জেনারেল এরশাদ এই খুনিদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার সুযোগ দেয়। তার থেকেও এক ধাপ উপরে যে খালেদা জিয়া এবং তাদেরকে পুরস্কৃত করে। বাংলাদেশ টিকে থাকুক, বাংলাদেশের অস্তিত্ব থাকুক, এটাই তারা চায়নি। আর যাতে না দাঁড়াতে পারে সেজন্যই জাতিপিতা বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। পিতার স্বপ্ন পূরণে দুটি লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হত্যার বিচার করেছি, তবে এই ষড়যন্ত্রের পিছনে কারা সেটা এখনো আবিষ্কার হয়নি। তবে সেটা একদিন না একদিন আবিষ্কার হবে, এটা ঠিক। যে স্বপ্নটা আমার বাবা দেখেছেন, ছোটবেলা থেকে যার মুখে যে কথাগুলি শুনেছি সেটাকে আমার বাস্তবায়ন করতে হবে। এর বাইরে আর কোনো চাওয়া পাওয়া নেই। শুধু বাংলাদেশের মানুষের মুখে হাসি দেখতে চাই, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন দেখতে চাই। জাতির পিতার আদর্শ অনুসরণ করে করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব হারিয়েছি, বাবা মা ভাই, কিন্তু একটা আদর্শকে নিয়েই পথ চলি, এটাই আমার শক্তি। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। শোকাবহ আগস্টের প্রথম দিবসে আগস্টের শোককে শক্তিতে রূপান্তরিত করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ধারায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, চলমান করোনার সংকটে অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়ালেই বঙ্গবন্ধুর প্রতি সঠিক সম্মান প্রদর্শন এবং তার আত্মা শান্তি পাবে। ওবায়দুল কাদের আজ সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। অন্যদিকে শোকাবহ আগস্টের প্রথম দিনে বঙ্গবন্ধু স্মরণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এছাড়াও আগস্টের প্রথম দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ স্মরণে রক্তদান কর্মসূচি পালন করেছে 21 পরিবার। কর্মসূচির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন। নিজেকে কখনো ব্রিগেডিয়ার, কখনো কর্নেল, কখনো বা চিকিৎসা বিজ্ঞানী পরিচয় দেয়া ইসরাত রফিক ঈশিতা নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব। ছদ্মবেশ ধারণকারী ঈশিতার বিরুদ্ধে 120 চিকিৎসককে প্রতারণার জালে ফেলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে। এমনকি মিথ্যা তথ্য নিয়ে বেসরকারি টেলিভিশনের টক শোতেও অংশ নিত এই প্রতারক। আপেল শাহরের রিপোর্ট। এইটাই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল কাউন্টার ক্রাইম ইন্টেলিজেন্স অর্গানাইজেশন এবং আমাদের আরেকটা অর্গানাইজেশন আছে ইয়ং ওয়ার্ল্ড লিডার্স ফর হিউম্যানিটি, ওটার কো-ফাউন্ডার আমি। তো ওখান থেকে কিন্তু আমরা এরকম অ্যাসাইনমেন্ট নিয়েছিলাম যে একটা পেশেন্টও যেন ডক্টর না পেয়ে ফেরত না যায়। ইরশাদ রফিক ঈশিতা ময়মনসিংহের একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে MBBS সম্পন্ন করেন। চিকিৎসক হিসেবে কখনো রোগী না দেখলেও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে ক্যান্সার সহ নানা রোগের পরামর্শ দিতেন তিনি। এমনকি তার ঝুলিতে আছে চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য দেশি বিদেশি নানা সম্মাননা।
নিজেকে পরিচয় দিতেন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও চিকিৎসা বিজ্ঞানী হিসেবে। বেশ কয়েক বছর ধরে এমন মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করে আসা ঈশিতাকে মিরপুর শাহ আলী এলাকা থেকে তার সহযোগী সহ গ্রেপ্তার করা হয়। কারণ বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় 2014 সালে একটি সরকারি সংস্থায় চুক্তিভিত্তিক চিকিৎসক হিসেবে কর্মরত অবস্থায় শৃঙ্খলাজনিত কারণে চাকরি হারান। এরপর থেকেই প্রতারণা করে আসছিলেন। দুর্নীতি সহ বিভিন্ন বিষয়ক আন্তর্জাতিক সংস্থার দূত অথবা অ্যাম্বাসিডর হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। গ্রেফতারকৃতরা যোগসাজশে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ভুয়া সদস্য, কর্ণধার ও দূত হিসেবে দেশে বিদেশে প্রতারণার মাধ্যমে অপরাধ কার্যক্রমে যুক্ত ছিল। তাদের আরো বেশ কয়েকজন সহযোগী আছে বলে আমরা জানতে পারি। করোনার সময় ডাক্তারদের প্রশিক্ষণ ও সনদ বিতরণের নামে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। করোনা সার্টিফিকেট প্রদান সহ করোনা বিশেষজ্ঞ করার নামে উনি দুবার দুটা সেমিনার করেছে 30-60 জনের। এবং সেখানে উনি দেখিয়েছেন যে বিভিন্ন বিদেশি ডক্টররা তাদের সার্টিফিকেট দিচ্ছেন, যেহেতু তারা অনলাইনে করেছেন। সেখানে সবার কাছ থেকে ওনারা 4000 টাকা করে নিয়েছিলেন এই সার্টিফিকেট দেওয়ার নামে, এবং তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হয় যেটা সম্পূর্ণটাই ভুয়া। এদিকে রাজধানীর হাতিরঝিল থানার 2 মামলায় ঢাকার সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা একার রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গৃহকর্মী নির্যাতনের মামলায় নায়িকা একার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে পুলিশ। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। কুমিল্লায় এমপি ও ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হবার স্বপ্ন ছিল আলোচিত হেলেনা জাহাঙ্গীরের। এ কারণে সবসময় থাকতে চেয়েছেন আলোচনায়। রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিচ্ছেন হেলেনা জাহাঙ্গীর। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পুলিশের গুলশান বিভাগের ডিসি সুদীপ চক্রবর্তী। তিনি জানান, রিমান্ডে তথ্য দিতে নানা টালবাহানা করছেন হেলেনা। চাঁদাবাজি এবং মানুষকে ব্ল্যাকমেল করে অর্থ উপার্জন, সুনাম সুখ্যাতি অর্জন করতে টেলিভিশন খুলে নিজের সব কর্মকাণ্ড প্রচার করে নিজেকে পরিচিত করেন সিস্টার হেলেনা হিসাবে। তার প্রধান লক্ষ্য ছিল রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়া। চুরিহাট্টা, নারায়ণগঞ্জ, মগবাজার কেবল 3টি গ্যাস দুর্ঘটনায় নিহত হন 118 জন। প্রতিটি ঘটনায় আলাদা মামলা হলেও 2.5 বছরে একটিরও সুরাহা হয়নি। এতগুলো প্রাণ গেলেও শাস্তিও পায়নি কেউ। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম মনে করেন, এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ত্রুটিপূর্ণ গ্যাস লাইন নিয়ে শরীয়ত খানের ধারাবাহিকে 3য় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন স্বপন দেওয়ান। মসজিদে গ্যাস জমে আগুন লেগে 34 মুসল্লির মর্মান্তিক মৃত্যু হয় 2020 সালের 4 সেপ্টেম্বর। নারায়ণগঞ্জের ওই ঘটনায় আহত হন বেশ কয়েকজন। মসজিদের নিচে একটা পুরনো গ্যাসের লাইন ছিল এবং ওই লাইন থেকে যে গ্যাস উঠে এই মসজিদের ভিতরে জমা হয়েছে সেটার প্রমাণও আছে। এটা গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে, এটাতে কোনো দ্বিধা নেই বা এটাতে আমাদের কোনো সন্দেহ নেই। অবহেলাজনিত হত্যার মামলায় মসজিদ কমিটির সভাপতি, তিতাসের 8 কর্মকর্তা সহ ডিপিডিসির 2 মিটার রিডারকে গ্রেপ্তার করে সিআইডি। তবে 2 দিন পরই জামিন পেয়ে যান তারা। পুনর্বহাল হন চাকরিতেও। ওই ঘটনায় তিতাসের কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বে অবহেলার বেশ কিছু প্রমাণ পায় সিআইডি। তবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযোগপত্র দাখিলে অনাপত্তি না দেয়ায় ব্যবস্থাই নেওয়া যাচ্ছে না। কাছ থেকে যে আমরা অনুমোদন চাইছিলাম সেই জায়গাটা দেন, তারপর সেই আমরা কোর্ট থেকে আমাদের কোর্টের নির্দেশ আমরা তাদেরকে বলছি, তাকে দিচ্ছি। চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের 2.5 বছর পার হলেও মামলার চার্জশিট দিতে পারেনি পুলিশ। সবশেষ মগবাজারের বিস্ফোরণের ঘটনায়ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা হয়েছে। আমরা মামলা তদন্ত করে দেখছি। চুরিহাট্টার ঘটনায় মামলার পুরোপুরি আমরা একদম গুছিয়ে নিয়ে এসেছি। অল্প কিছুদিনের মধ্যে আমরা এই মামলার প্রতিবেদন জমা দিয়ে দিব। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য মতে গত জুন পর্যন্ত আগের 1 বছরে 699টি গ্যাস লাইন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। বেশিরভাগ ঘটনায় মামলা হলেও শাস্তি পাওয়ার নজির নেই। এখন অবহেলার জন্য যে আপনাকে কঠিন শাস্তি, সেই বিধানটা করতে হবে। তো সেই বিধানটা তো আপনি করছেন না, এবং সেই বিধানটা আপনি যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত কোনো এই মুখেই আমরা বলতে থাকবো। আপনি যে মামলাই করেন তাকে আটকাতে পারবেন না, এবং সেটাকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করে তার সর্বোচ্চ শাস্তির বিধান করে আইন প্রণয়ন করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, কারো না কারো অবহেলায় অগ্নিকাণ্ড হলেও ব্যবস্থা না নেয় কেউ সতর্ক হন না। হত্যাকাণ্ড হিসেবেই বিচার হতে হবে। হত্যার অভিযোগে যারা অভিযুক্ত তাদেরকে এইভাবে প্রশাসনিক দায় দায়িত্বের মাপকাঠিতে তাদেরকে
অভিযুক্ত করে তাদেরকে আসামি হিসেবে এই অভিযোগের চার্জশিটভুক্ত করতে হবে। অগ্নিকাণ্ডের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে দায়ীদের শাস্তির আওতায় আনার দাবি বিশেষজ্ঞদের। শরীয়ত খান, RTV, ঢাকা। অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে খাদ্য সংগ্রহ ও মজুদ পরিস্থিতি ভালো বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে নওগাঁর নিয়ামতপুরে খাদ্য গুদাম পরিদর্শনে এসে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিদেশ থেকে 9 লাখ মেট্রিক টন চাল ও গম আমদানি করা হয়েছে, আরও 5 লাখ মেট্রিক টন আমদানির অপেক্ষায় রয়েছে। এ নিয়ে গুদামে মোট মজুদের পরিমাণ দাঁড়াবে 23.69 মেট্রিক টন। এ সময় খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নোমান গ্রুপের চুরি হওয়া 90টি কাপড়ের রোল ও কাভার্ড ভ্যান সহ 3 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর উত্তরা ও গাজীপুরের কাপাসিয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির যুগ্ম পুলিশ কমিশনার হারুনুর রশিদ। গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান বিভিন্ন কোম্পানিতে ড্রাইভার পদে চাকরি নিয়ে সুযোগ বুঝে গাড়ি সহ মালামাল চুরি করত। চুরির মালামাল সহযোগীদের মাধ্যমে বিক্রি করত। টোকিও অলিম্পিকে পুরুষদের 400 মিটার স্প্রিন্টের হেঁটে 8 জন প্রতিযোগীর মধ্যে অষ্টম হয়ে বিদায় নিলেন বাংলাদেশের জহির রায়হান। তার সাথে টোকিও অলিম্পিক যাত্রা শেষ হলো বাংলাদেশেরও। বিভিন্ন ডিসিপ্লিনে অংশ নেওয়া 6 প্রতিযোগীর 5 জন বিদায় নিয়েছেন আগেই। বাকিরা উন্নতির ছাপ দেখালেও জহির গড়তে পারেননি নিজের সেই টাইমিংটাও। তিনি দৌড় শেষ করেছেন 48.29 সেকেন্ড সময় নিয়ে। জহিরের সেরা টাইমিং ছিল 47.34 সেকেন্ড। প্রথম রাউন্ডের এই হিটে 44.82 সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের মাইকেল চেরি। এবারও শুধু অংশগ্রহণেই সীমাবদ্ধ থাকলো বাংলাদেশের অলিম্পিক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাইডলাইন মেনে মঙ্গলবার থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের বাকি খেলা। নিজ ব্যবসায়িক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান বাফুফের সিনিয়র সহ সভাপতি ও লিগ কমিটি চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদি। পেশাদার লিগ আগামী 3রা অগাস্ট থেকে মাঠে শুরু করতে চাই এবং আমাদের যে ফিকচার ছিল সেই ফিকচার অনুযায়ী আবার বডিলি শিফট হয়ে যাবে। তবে আমি মনে করি এই মাসের মধ্যেই আমরা আমাদের চলমান পেশাদার লিগটাকে শেষ করতে পারবো। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTV সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।